একটা দেশ জনসংখ্যা মাত্র ৩৪,০০০। আপনার এলাকার একটা ওয়ার্ডের চেয়েও কম মানুষ। সেই দেশের নিজস্ব কোনো বিমানবন্দর নেই, নিজস্ব কোনো বিশ্ববিদ্যালয় নেই, এমনকি মানচিত্রে খুঁজতে গেলে চোখ কচলাতে হয়। কিন্তু এই দেশটি নেপোলিয়নের সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে বলেছিল না। হিটলারের জার্মানির সামনেও মাথা নত করেনি। প্রায় ১৭০০ বছর ধরে টিকে আছে, অথচ কখনো কারো উপনিবেশ হয়নি। আর এই বছরের জুনে এই একই দেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লিখেছে এক নতুন ইতিহাস। ইউরোপের মাটিতে ২-১ গোলে বাংলাদেশের প্রথম জয়। পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতন্ত্র, পৃথিবীর সবচেয়ে পুরনো সংবিধান, একই সাথে দুজন রাষ্ট্রপ্রধান, এমন হাজারো অবাক করার তথ্য লুকিয়ে আছে এই ৬১ বর্গ কিলোমিটারের দেশে। আজকে আমরা যাব সেই দেশে যেখানে ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটে। দেশটির নাম স্যান মেরিনো। স্বাগতম অবগতিতে, যেখানে প্রতিটি পর্বে আপনি জানবেন পৃথিবীর কোনো না কোনো অজানা কোণের গল্প। ইউরোপের মানচিত্রে ইতালি খুঁজুন, পেয়ে গেছেন? এবার ইতালির উত্তর পূর্ব দিকে অ্যাপেনাইন পাহাড়ের কোলে একটু মনোযোগ দিন। দেখবেন একটা ছোট্ট দেশ আক্ষরিক অর্থেই ইতালির ভেতরে ঢুকে বসে আছে, চারদিক থেকে ইতালি দিয়ে ঘেরা। এটি স্যান মেরিনো। আয়তনে মাত্র ৬১ বর্গ কিলোমিটার। তুলনা দিই, ঢাকা শহরের আয়তন প্রায় ৩০৬ বর্গ কিলোমিটার, অর্থাৎ ঢাকার ৫ ভাগের ১ ভাগও না এই পুরো দেশটি। পৃথিবীর পঞ্চম ক্ষুদ্রতম দেশ স্যান মেরিনো। ইউরোপে শুধু ভ্যাটিকান সিটি আর মোনাকো এর চেয়ে ছোট। দেশটার কেন্দ্রে আছে মন্টে টিটানো, একটা পাহাড় যার উচ্চতা ৭৩৯ মিটার। এই পাহাড়ের চূড়ায় বসে আছে রাজধানী শহর। দূর থেকে দেখলে মনে হয় যেন রূপকথার কোনো রাজ্য পাহাড়ের মাথায় বসে আছে। আর মজার ব্যাপার হলো, এই দেশের নিজস্ব কোনো বিমানবন্দর নেই। কাছের শহর রিমিনি থেকে মাত্র ৩০ মিনিটের বাস জার্নিতে পৌঁছাতে পারবেন স্যান মেরিনোতে। স্যান মেরিনোর মোট জনসংখ্যা কত জানেন? মাত্র ৩৪,০০০। ঢাকার যে কোনো একটা বড় আবাসিক এলাকায় এর চেয়ে বেশি মানুষ থাকে। এই দেশের মানুষদের বলা হয় স্যামমারিনেজি। প্রধান ভাষা ইতালিয়ান। ধর্মের দিক থেকে বেশিরভাগই রোমান ক্যাথলিক। স্যান মেরিনোর জন্ম কাহিনী শুরু হয় ৩০১ খ্রিস্টাব্দে। মারিনাস নামে এক খ্রিস্টান পাথর কাটা শ্রমিক, যিনি আজকের ক্রোয়েশিয়ার র্যাব দ্বীপ থেকে এসেছিলেন। রোমান সম্রাট ডায়োক্লেশিয়ানের খ্রিস্টান নির্যাতন থেকে বাঁচতে মন্টে টিটানো পাহাড়ে আশ্রয় নেন। সেখানে একটা ছোট্ট গির্জা বানান, গড়ে তোলেন একটা সম্প্রদায়। আর আজকে সেটাই স্যান মেরিনো নামে পরিচিত। পরে মারিনাসকে অবশ্য সাধু ঘোষণা করা হয়। তিনি সেন্ট মারিনাস, যার নামেই এই দেশটির নাম স্যান মেরিনো। একটা চমকপ্রদ তথ্য দেই, স্যান মেরিনোর মানুষের গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে প্রায় ৮৪ বছর আর মহিলাদের ক্ষেত্রে প্রায় ৮৭ বছর। কারণটা হলো এখানকার চমৎকার স্বাস্থ্যসেবা এবং জীবনমান। দেশটা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর তালিকায় আছে মাথাপিছু আয়ের বিচারে। সাক্ষরতার হার প্রায় ৯৯.৯%। হ্যাঁ, শতভাগ বলতে পারেন। স্যান মেরিনোর রাজধানীর নামও স্যান মেরিনো সিটি, দেশের নামেই শহরের নাম। মন্টে টিটানো পাহাড়ের মাথায় ৬৫৭ মিটার উচ্চতায় বসে আছে এই শহর। ২০০৮ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক কেন্দ্র ও মন্টে টিটানোকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। গুয়াইতা, সেস্তা আর মন্টালে, এই তিনটি টাওয়ার মন্টে টিটানোর তিনটি চূড়ায় ৭২৫ থেকে ৭৫৬ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত। এগুলো প্রজাতন্ত্রের মধ্যযুগীয় প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক। তিনটি টাওয়ার মিলিয়ে এদের বলা হয় ট্রে রককে বা তিন চূড়া। মূলত ১১০০ থেকে ১৪০০ শতাব্দীর মধ্যে নির্মিত এই দুর্গগুলো শত্রুর হাত থেকে প্রজাতন্ত্র রক্ষার জন্য পর্যবেক্ষণ চৌকি, কারাগার এবং আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। তিনটি টাওয়ারই স্যান মেরিনোর জাতীয় পতাকা, কোর্ট অফ আর্মস এবং ইউরো কয়েনে অঙ্কিত আছে। গুয়াইতা তিনটি টাওয়ারের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বিখ্যাত। ১১০০ শতাব্দীতে নির্মিত এই টাওয়ার একসময় কারাগার হিসাবেও ব্যবহৃত হয়েছিল। এটি বহুবার পুনর্নির্মাণ করা হয়েছে এবং মালাতেস্তা বংশের সাথে যুদ্ধের সময় ১৫০০ শতাব্দীতে বর্তমান রূপ পায়। গুয়াইতা শব্দের অর্থ স্থানীয় ভাষায় পাহারা দেওয়া। দুর্গটি দ্বিস্তরীয় প্রাচীর দিয়ে সুরক্ষিত। ভেতরে প্রাঙ্গণে রয়েছে ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলের দেওয়া কামান, যেগুলো জাতীয় উৎসবে এখনও ফাঁকা গুলি ছোড়ার জন্য ব্যবহার করা হয়। গুয়াইতা ১৯৭০ সাল পর্যন্ত কারাগার হিসেবে সক্রিয় ছিল।
সেস্তা 1300 শতাব্দীতে পুরনো রোমান দুর্গের ধ্বংসাবশেষের উপর নির্মিত। 1320 সালে বাইরের প্রাচীর যোগ করে একে আরও শক্তিশালী করা হয় এবং 1600 শতাব্দীর শেষ পর্যন্ত এটি সক্রিয় প্রতিরক্ষা চৌকি হিসেবে ছিল। সেস্তা মন্টে টিটানোর সর্বোচ্চ চূড়ায় অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে 756 মিটার উচ্চতায়। এখানে রয়েছে প্রাচীন অস্ত্রের জাদুঘর, যেখানে 1500 থেকে 1700 শতাব্দীর প্রায় 2000 অস্ত্র ও বর্ম সংরক্ষিত আছে। মন্টালে মন্টে টিটানোর সবচেয়ে নিচু চূড়ায় অবস্থিত এবং এটি তিনটির মধ্যে আকারে সবচেয়ে ছোট, কিন্তু কৌশলগত দিক থেকে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর অবস্থান থেকে চারদিক পর্যবেক্ষণ করা যেত। মন্টালের একমাত্র প্রবেশদ্বার মাটি থেকে প্রায় 7 মিটার উপরে, যা কারাগার স্থাপত্যের বৈশিষ্ট্য। টাওয়ারটির ভেতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, তবে সেস্তা থেকে বন পথে হেঁটে বাইরে থেকে দেখা যায়। এবার বলবো পাসো দেলে স্ট্রেগে বা ডাইনিদের পথ সম্পর্কে। গুয়াইতা ও সেস্তার মাঝে পাথুরে পাঁচিল দিয়ে ঘেরা প্রায় 200 মিটারের এই পথটি উইচেস পাস নামে পরিচিত। নামটি এসেছে স্থানীয় কিংবদন্তি থেকে। বলা হয় পূর্ণিমার রাতে ডাইনিরা এই পাহাড়চূড়ায় মিলিত হতো। এই পথ থেকে একদিকে দেখা যায় সেসেনাটিকো থেকে পেসারো পর্যন্ত অ্যাড্রিয়াটিক উপকূল, আর অন্যদিকে ইতালির গ্রামাঞ্চল। পরিষ্কার আবহাওয়ায় সমুদ্রের ওপারে স্ট্রিয়ার রেখাও দেখা যায়। সূর্যাস্তের সময় এই পথে হাঁটলে টাওয়ারগুলোর বেলে পাথর সোনালী রঙে জ্বলে ওঠে। রাজধানীর পাশের শহর বোর্গো ম্যাজিওরে থেকে রাজধানীতে ওঠার সবচেয়ে মজার উপায় হলো কেবল কার। 3টি টাওয়ার আসলে মন্টে টিটানো পর্বতের 3টি চূড়ায় অবস্থিত, শহর ও বোর্গো ম্যাজিওরের মাঝখানে। ছোট্ট এই কেবল কার যাত্রাটি পাহাড়ের উপর ওঠার সময় চারদিকের অসাধারণ দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। সংক্ষেপে বললে স্যান মেরিনো শুধু একটি ছোট দেশ নয়, এটি মধ্যযুগ থেকে আজ পর্যন্ত টিকে থাকা এক জীবন্ত ইতিহাস। স্যান মেরিনোতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পুরো শিক্ষা সরকারি এবং বিনামূল্যে। তবে মজার ব্যাপার হলো এই দেশে কোনো বিশ্ববিদ্যালয় নেই। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পাশের দেশ ইতালিতে যেতে হয়। সুখের বিষয় হলো ইতালির বিশ্ববিদ্যালয়গুলো স্যান মেরিনোর সার্টিফিকেট সরাসরি গ্রহণ করে। এবার আসি স্যান মেরিনোর সবচেয়ে অনন্য বিষয়, এর রাজনৈতিক ব্যবস্থা। স্যান মেরিনো পৃথিবীর বিরল দেশগুলোর একটি যেখানে একসাথে 2জন রাষ্ট্রপ্রধান থাকেন। তাদের বলা হয় ক্যাপিটান রিজেন্ট। প্রতি 6 মাসে সংসদ এই 2জনকে নির্বাচন করে, আর নির্বাচিত হওয়ার পর 6 মাস কোনো রিজেন্ট পুনরায় নির্বাচিত হতে পারেন না। এই ব্যবস্থা কোথা থেকে এলো? সরাসরি রোমান প্রজাতন্ত্র থেকে, এবং এটা চলে আসছে 1243 সাল থেকে। অর্থাৎ প্রায় 800 বছর ধরে এই পদ্ধতিতে দেশ চলছে। সংসদের নাম গ্র্যান্ড অ্যান্ড জেনারেল কাউন্সিল, 60 জন সদস্য নিয়ে গঠিত। রাজনৈতিক তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হল 2022 সালে পাওলো রন্দেলি বিশ্বের প্রথম প্রকাশ্যে সমকামী রাষ্ট্রপ্রধান হিসেবে ক্যাপিটান রিজেন্ট নির্বাচিত হন। ইতিমধ্যে 15 জনেরও বেশি নারী স্যান মেরিনোতে রাষ্ট্রপ্রধানের পদে আসীন হয়েছেন, যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। মহিলারা ভোটাধিকার পান 1960 সালে, রাজনৈতিক পদ পান 1973 সালে। ফরাসি বিপ্লবের পর ইউরোপ যখন নেপোলিয়নের পদতলে, তখন স্যান মেরিনো ভয়ে ছিল, কিন্তু বুদ্ধিমান একজন স্যান মেরিনিজ রাজনীতিক নেপোলিয়নের সাথে বন্ধুত্ব গড়ে তুললেন। নেপোলিয়ন আরও ভূমি দিতে চাইলেন তাদেরকে, কিন্তু স্যান মেরিনো সবিনয়ে প্রত্যাখ্যান করে। নেপোলিয়ন তাদের স্বাধীনতাকে তখন সম্মান জানান। ইতালির একীকরণের সময়কার বিপ্লবী নায়ক গ্যারিবালদি যখন শত্রুদের কাছে কোণঠাসা, স্যান মেরিনো তাকে আশ্রয় দেয়। এর বিনিময়ে গ্যারিবালদি প্রতিশ্রুতি দিলেন স্যান মেরিনো স্বাধীনতা আজীবন অক্ষুণ্ণ রাখবেন। ইতালি একীভূত হলো, কিন্তু স্যান মেরিনো থাকলো আলাদা, স্বকীয়। স্যান মেরিনো আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। লিঙ্কনও পাল্টা চিঠিতে লিখেছিলেন, আপনাদের রাজ্য ছোট হতে পারে, কিন্তু ইতিহাসে সবচেয়ে সম্মানিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্যান মেরিনোর নিজস্ব জনসংখ্যা ছিল মাত্র 15,000, অথচ তারা প্রায় 1 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, ইতালি থেকে পালিয়ে আসা মানুষদের। বিশ্বের যে দেশগুলো সবার আগে মৃত্যুদণ্ড বাতিল করেছে, স্যান মেরিনো তাদের মধ্যে প্রথম, 1865 সালে। স্যান মেরিনো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না হলেও একটি বিশেষ চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রা ব্যবহার করে, আর তারা নিজস্ব ডিজাইনের ইউরো কয়েন তৈরি করে, যেগুলো মুদ্রা সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান।
এই দেশের নিজস্ব অলিম্পিক কমিটি আছে এবং 1960 সাল থেকে তারা অলিম্পিকেও অংশ নিচ্ছে। পর্যটন এই দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। প্রতি বছর প্রায় 30 লাখ পর্যটক এখানে আসেন, যেখানে পুরো দেশের জনসংখ্যাই মাত্র 34,000। ডাক টিকিট আর কয়েন বিক্রি স্যান মেরিনোর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ। সারা পৃথিবীর সংগ্রাহকরা এগুলো সংগ্রহ করেন। এবার আসি সেই মুহূর্তে যা আমাদের অনেককে স্যান মেরিনোর নামটা প্রথম মনে করিয়ে দিয়েছে। 2026 সালের জুনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এক নতুন ইতিহাস লিখল। প্রথমবারের মতো একটি ইউরোপীয় দেশে গিয়ে প্রীতি ম্যাচ খেললো, আর শুধু খেললো না, জিতেও এলো। সেরাভালেতে স্যান মেরিনো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে জিতেছিল। দলের ডিফেন্ডার তপু বর্মন ছিলেন ম্যাচের নায়ক, দুটো গোলই তিনিই করেছিলেন। এটা শুধু একটা ফুটবল ম্যাচের জয় না, এটা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে ইউরোপের মাটিতে প্রথম জয়। যে দেশ 301 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছে, সেই দেশের বিরুদ্ধে লাল সবুজের পতাকা উড়িয়েছে আমাদের দামাল ছেলেরা। স্যান মেরিনো একটা দেশ যেটা কখনো বড় হয়নি, কিন্তু কখনো মাথাও নত করেনি। নেপোলিয়নে পারেননি তাদের স্বাধীনতা কেড়ে নিতে, হিটলারের জার্মানিও পারেনি। 1700 বছরের বেশি সময় ধরে এই ছোট্ট পাহাড়ি দেশ তার স্বাধীনতা রক্ষা করে এসেছে শুধুমাত্র বুদ্ধিমত্তা, সাহস আর কূটনীতির জোরে। আব্রাহাম লিঙ্কন ঠিকই বলেছিলেন, আপনাদের রাজ্য ছোট হলেও ইতিহাসে সবচেয়ে সম্মানিত। আজকে এই পর্যন্তই। অবগতির এই পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান পৃথিবীর কোন দেশ বা জায়গা নিয়ে আপনি পরের পর্ব জানতে চান। দেখা হবে আবার নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, অবগতির সাথে থাকুন।